আমরা এর আগের ক্লাসে অন স্ট্রিট পার্কিং, যেটা হলো প্যারালাল পার্কিং করার জন্য 30 ডিগ্রিতে পার্কিং, তারপরে মানে অন স্ট্রিট পার্কিং মানে রাস্তার উপরে আপনি গাড়ি রাখবেন, 45 ডিগ্রিতে পার্কিং রাখতে পারেন, 60 ডিগ্রিতে রাইট অ্যাঙ্গেল পার্কিং এগুলির, এবং অফ স্ট্রিট পার্কিং। অফ স্ট্রিট পার্কিং মানে অ্যাপার্টমেন্ট বা মার্কেটের নিচে যে স্টোরিটা আছে মাটির নিচে, সেখানে আপনি গাড়ি, যেটা আমরা সিলেটে বা ঢাকায় অহরহ দেখি। তো এইসব জিনিসগুলি পড়েছি, কিন্তু অ্যাকচুয়ালি পার্কিং পলিসি করতে গেলে, পার্কিং পলিসি মানে হলো আপনি গাড়ির মুভমেন্টটাকে ঠিক রাখবেন, যেন যতগুলি আপনি জায়গা রেখেছেন গাড়ি রাখার, সেই জায়গার মধ্যে আপনি সুন্দরভাবে গাড়িগুলিকে ম্যানেজ করতে পারবেন। সেটার জন্য তিনটা ফেজ আছে। একটা হলো, প্রথম আপনি পার্কিং রেগুলেশন তৈরি করতে হবে। পার্কিং রেগুলেশন অথবা কন্ট্রোলটা হলো ডিমান্ড, টু রেগুলেট দ্য ডিমান্ড অ্যান্ড ফ্যাসিলিটেট দ্য কার ইউজ। আপনি ডিমান্ড এবং যে যে ডিমান্ডটা আছে এবং তার যতগুলি গাড়ি ইউজ হচ্ছে, মানে ওই পার্কিং ব্যবহার করছে, তার মধ্যে একটা সমবায় তৈরি করতে হবে। তো এই সমবায়টা তৈরি করার জন্য আপনি কি করতে পারি আমরা, আহ একটা গাড়ি ম্যাক্সিমাম কতক্ষণ থাকতে পারবে সেটা আমরা ঠিক করে দিতে পারি, ম্যাক্সিমাম দ্য নাম্বার অফ দ্য ভিজিটর। স্যার আপনি কি কোনো স্ক্রিন শেয়ার করছেন? স্ক্রিন শেয়ার করছি। ও, আসেনি। না স্যার, আসে নাই, কিছুই আসে নাই। ও, ওকে ওকে ওকে। ওকে, সরি। স্ক্রিন শেয়ার তো করেছিলাম, এটা গেল কই? আমি তো, দেখা যায়। জি জি স্যার, এখন স্যার, আসছে। ওকে। পার্কিং রেগুলেশন হলো যে আমার পার্কিং যে ডিমান্ড থাকবে এবং যতগুলি গাড়ি ওই পার্কিং প্লেস ইউজ করবে তার মধ্যে একটা সমবায় করতে হবে। আমরা গাড়ি ইউজকে ফ্যাসিলিটেট করতে হবে, মানে মানুষের যে ডিমান্ডটা আছে সেটাকে ফুলফিল করার জন্য। কিন্তু আমার স্পেসও তো সীমাবদ্ধতা আছে। আর মধ্যে এখন কি করতে পারি, টাইম রেস্ট্রিক্টেড করে দিতে পারি যে একটা গাড়ি কতক্ষণ পর্যন্ত থাকতে পারবে। সেটা করে আমরা একটা করতে পারি। তারপরে আরেকটা জিনিস এখন করা হয়, সেটা হলো যে পার্কিং প্রাইসিং করা, মানে পার্কিং যারা ব্যবহার করবে তাদের জন্য আমি প্রথম আওয়ারে একটা কস্ট রাখবো, দ্বিতীয় আওয়ারে কস্টটা বাড়ায় দেব, সেটা করতে পারি। তৃতীয় ইয়াতে আরো অনেক বাড়িয়ে দেব। যত মানে বেশিক্ষণ থাকবেন তত আপনার কস্ট বাড়তে থাকবে। প্রথম আওয়ারে যদি 60 টাকা হয়, দ্বিতীয় আওয়ারের জন্য 120 টাকা নেব। তো তাইলে আর মানুষজন ওইখানে থাকতে এতক্ষণ আহ, ওই পার্কিং ব্যবহার করতে আহ, চাইবে না। এর ছাড়াও তৃতীয় যে ফেজটা আছে, সেটা এখন মডার্ন ইয়াতে খুব বেশি ব্যবহার করা হয়। সেটা হলো আমাদের যে ট্রান্সপোর্ট ডিমান্ড দেখা যায়, ট্রান্সপোর্ট ডিমান্ড ম্যানেজমেন্ট যেটা আছে, সেটার সাথে আমরা পার্কিং কে ইনকর্পোরেট করে দেব। তো ইনকর্পোরেট পার্কিং ডিমান্ড ম্যানেজমেন্টটা মানে কি? পার্কিং ডিমান্ড ম্যানেজমেন্ট হলো দুটো জিনিস সে করে। একটা হলো প্রমোট দ্য ইফিশিয়েন্ট ট্রাভেল মুড। আমি কোন ইফিশিয়েন্ট মুডটা ইউজ করলে আমার একটা জায়গা থেকে আরেকটা জায়গায় কম সময়ে যেতে পারবো, কম খরচে যেতে পারবো, এবং আমার যেই ইনফ্রাস্ট্রাকচার আছে সেটাকে সর্বোচ্চ মাত্রায় ইউজ করতে পারবো। এটা হলো ট্রান্সপোর্ট ডিমান্ড ম্যানেজমেন্টের একটা কম্পোনেন্ট। আরেকটা কম্পোনেন্ট হলো শিপ দ্য ট্রাভেল বাই ইনএফিশিয়েন্ট মুড টু দ্য অফ পিক পিরিয়ড। অফ পিক পিরিয়ডে আমি কি করব, যে
ইনসাফিসিয়েন্ট মুডে, ইনসাফিসিয়েন্ট মুড বলতে এটা না যে যে আপনার যেসব মুডটা কনভিনিয়েন্ট না, সেটা না। যে আপনি ইনসাফিসিয়েন্ট মুড বলতে আমরা বুঝাবো যে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে আপনি সেফটি বোধ করবেন না, আম, আপনার সময় বেশি লাগবে। তারপরে এরকম অবস্থায় আমরা অপ্রিয়তাকে ইউজ করার চেষ্টা করব। এর ফলে যেটা হবে, ট্রাফিক কনজেশন কমে যাবে। তো ট্রাফিক ডিমান্ড ম্যানেজমেন্টকে আমরা পার্কিং এর সাথে ইনকর্পোরেট করতে পারি যেইভাবে, সেইটা কনসেপ্টটা হলো পার্ক এবং রাইড কনসেপ্ট। পার্ক এবং রাইড কনসেপ্টটা কি জিনিস? কনসেপ্টটা হলো যে ধরেন জিন্দা বাজার, জিন্দা বাজারে তো খুব ট্রাফিক জ্যাম থাকে। আমরা গাড়ি জিন্দা বাজারে পার্কিং করতে দেব না। গাড়ি পার্কিং করবে হয়েছে চুয়াট্টাতে অথবা আলিয়া মাদ্রাসার মাঠে। আলিয়া মাদ্রাসার মাঠ থেকে আমরা পাবলিক ট্রান্সপোর্ট দিয়ে দেব। পাবলিক ট্রান্সপোর্ট মানে যেখানে অনেকজন লোক গাদাগাদি করে পারবে এবং তারা অল্প সময়ের মধ্যে তার গন্তব্যস্থলে চলে যেতে পারবে। তো আমরা কি করব, পাবলিক বাসগুলি চলবে হচ্ছে এই, আহ, মাদ্রাসা মাঠ থেকে উম, জিন্দাবাজার পর্যন্ত। তখন কিন্তু কোনো পাবলিক ট্রান্সপোর্ট দেব না, পাবলিক ট্রান্সপোর্ট ওইদিকে অ্যালাউ করবো না। পাবলিক ট্রান্সপোর্ট গুলি থাকবে হচ্ছে আলিয়া মাদ্রাসার মাঠে। তো এরকম বাইরের দেশে সেই জিনিসটা করা হয়। এই যে একটা বিজি এরিয়ার মধ্যে ঢুকতে হলে গাড়ি রাখতে হয় অনেক দূরে, সেখান থেকে পাবলিক ট্রান্সপোর্টে ভিতরে ঢুকবেন। তো এইভাবে আমরা পার্কিংটাকে পার্ক এন্ড রাইড মেথডে কনসেপ্টে আমরা ট্রান্সপোর্ট ডিমান্ড ম্যানেজমেন্টের সাথে ইনকর্পোরেট করতে পারি। এতে কি হবে, অ্যাক্সেসিবিলিটি বৃদ্ধি পাবে, কোয়ালিটি অফ লাইফ ইমপ্রুভ হবে এবং সাস্টেনেবল ট্রাফিক ম্যানেজমেন্ট হবে। তো এই জিনিসটা এই জন্য ট্রান্সপোর্ট ডিমান্ড ম্যানেজমেন্ট বর্তমানে খুব ভালো মানে ভালো একটা কনসেপ্ট, যেটা আমরা আমাদের অনেক জায়গায় ইনকর্পোরেট করে। তো আপনাদের জন্য একটা অ্যাসাইনমেন্ট হলো establish a relationship between the road safety, accident rate এবং geometry design of a road। এটা আপনারা এখানে একটা হিঞ্জ আছে, আমি কতগুলি পয়েন্ট দিয়ে দিয়েছি। এখান থেকে আপনারা এক পেজের মধ্যে establish a relationship between the road safety, accident rate এবং geometry design of road। এটা আপনারা একটু লিখে দিবেন। এটা আপনাদের কনসেপচুয়াল ধারণাটা কি হয় সেই জিনিসটা আমি জানতে চাইবো। ঠিক আছে, এই জিনিসটা একটু করার চেষ্টা করবেন। আর লাস্টে যেই জিনিসটা বলছি, ট্রান্সপোর্ট যে সিস্টেম আছে, পার্কিং কে ট্রান্সপোর্ট সিস্টেমের সাথে ইনকর্পোরেট করতে হবে। স্যার ট্রান্সপোর্ট আরেকটু যদি সিস্টেম, ক্লিয়ার করতেন স্যার। বলেন। অ্যাসাইনমেন্ট কি আমরা শুধু এক পেজেই লিখবো? এক পেজে সবাই নিজের মতো করে লিখবেন। জি স্যার, আচ্ছা স্যার, ক্লিয়ার স্যার, থ্যাংক ইউ। ওকে। কারণ হয়েছে আমি চাইতেছি আপনাদের ভিতর থেকে আমাদের দেশে রোড ডিজাইন এখানে কি কি কনসেপ্ট লাগবে একটু বলে দিই। যেগুলি আপনারা আমি রোড সেফটি পড়েছি, অ্যাক্সিডেন্ট রেট পড়াইছি। এখন জিওমেট্রিক ডিজাইন অফ রোড, আমরা যে একটা রোড ডিজাইন করি, আপনারা অলরেডি পড়েছেন রোড ডিজাইনে কি কি অংশ থাকে। এই তিনটার মধ্যে কোন জিনিসটা করলে আমার অ্যাক্সিডেন্টের রেট কমে যাবে, মানুষজন রোড ইউজ করতে সবচেয়ে, এটা একটা হতে পারে। পার্কিং সিস্টেমকে এর সাথে ইনকর্পোরেট করে আপনি প্রপোজাল দিতে পারেন, এইসব কথাগুলি ভিতরে লেখা আছে। তো বাইপাস রাস্তা করবেন, সেটাও লেখা আছে। বিভিন্ন কনসেপ্ট দেওয়া আছে, কোনটা আমাদের সিলেটের জন্য বেটার বা আরবান এরিয়ার জন্য বেটার সেটা একটু লিখবেন। আমি সেটাই, এবং কেন আপনারটা কনসেপ্টটা বেটার সেটার উপরে যুক্তি লেখে, যুক্তির কিছু এলিমেন্টও ওখানে দিয়ে দিয়েছি। আমি লাস্টে যেই কথাটা বলতেছি
ট্রান্সপোর্ট সিস্টেমকে কখনো পার্কিং সাথে আলাদা করা যাবে না। পার্কিং সিস্টেম, ট্রান্সপোর্ট সিস্টেমটা পার্কিং এর সাথে যদি ইনকর্পোরেট করতে পারেন, তাহলেই আমার কি হবে, আমি যেটা করতে চাচ্ছি সেটা হলো ট্রান্সপোর্ট ডিমান্ড ম্যানেজমেন্ট, যে ট্রাফিককে কন্ট্রোল করা, সেটা সম্ভব হবে। তো আমরা কি করি, আগে পার্কিং কে আলাদাভাবে চিন্তা করতাম, ট্রান্সপোর্ট পলিসিকে আলাদাভাবে চিন্তা করতাম, ট্রান্সপোর্ট সিস্টেমকে আলাদাভাবে চিন্তা করতাম, কিন্তু এটা করলে কোনো লাভ হয় না। তিনটাকে ইনকর্পোরেট করতে পারলে, ইন্টিগ্রেটেড করতে পারলেই মাত্র ট্রান্সপোর্ট সিস্টেমের সাস্টেনেবল সলিউশন সম্ভব। ওকে, জি স্যার। এতটুকু হলো আপনাদের সিলেবাস। কোনো কোশ্চেন থাকলে করেন এবার। আপনাদের অনেককে আমি ট্রান্সপোর্টেশনের অনেক থিসিসের কাজ দিয়েছি। ট্রান্সপোর্টেশনের উপরে যারা কাজ করবেন, আমি আপনাদেরকে বারবার বলছি যে এখন বাইরে স্কলারশিপের সবচাইতে ভালো চান্স হচ্ছে ট্রান্সপোর্টেশনে। এনভায়রনমেন্টেও চান্স আছে, স্ট্রাকচারে চান্স কিন্তু কম, জিওটেকের চান্স কিন্তু কম। কারণ হলো স্ট্রাকচারে বিল্ডিং তৈরি করা এগুলি এখন নাই। এখন বিল্ডিং তৈরি করা ম্যাক্সিমাম দেশেই শেষ। এখন হয়েছে যে আমি যেই জিনিসটা করতে পারি, বা বিল্ডিং কে যে সফিস্টিকেটেড হাই রাইজ বিল্ডিং, এগুলি এখন যেই জিনিসগুলিতে চলে সেগুলি হলো যে বাইরের দেশের লোক জায়গা থেকে বোমা মারলে বা অ্যাটাক করলে ওই বাসাকে কতটুকু প্রোটেক্ট করতে পারবেন, বা ধরেন খুব সফিস্টিকেটেড যদি চিন্তা করি, তাহলে আর্থকুইকের ক্ষেত্রে যদি খুব বেশি মাত্রার আর্থকুইক হয়, তখন বিল্ডিং এর ডাইনামিক, ওইটা পুরোপুরি আপনি ডাইনামিক অ্যানালাইসিস এর দিকে চলে যাবেন। শুধু ওই সাইডে কিছু কাজ হয় জিওটেকের সয়েল ইমপ্রুভমেন্টের যেসব কারণ সয়েল ইমপ্রুভমেন্ট ছাড়া এখন আর বিল্ডিং করা যায় না। তো সয়েল ইমপ্রুভমেন্টের যেসব জায়গাগুলি, তো ওইগুলিতে জায়গা কাজ অনেক আছে, একদম ওগুলি ফিক্সড। এখন জিওটেকে যেই কাজটা হচ্ছে যে আমরা যেই সব জায়গায় ডাম্পিং করি সেই সব জায়গাগুলিকে আবার বসবাস উপযোগী কেমনে করতে পারি, সেটার জন্য সয়েল ইমপ্রুভের জন্য ইলেকট্রিফিকেশন কিছু মেথড আছে, সেগুলির উপরে কিছু কাজ হয়। কিন্তু ট্রান্সপোর্টেশন আর এনভায়রনমেন্ট এই দুটো ফিল্ড খোলা কেন, এগুলি কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে, আর এগুলির মানে ম্যানেজমেন্ট দরকার, মেনটেনেন্স দরকার। সেই জন্য এইসব ফিল্ড গুলি খুব ভালো কাজ করছে। ওকে, জি স্যার, ওকে। কারণ আপনাদেরকে কিছু পথ বলে দেওয়া ভালো। তা আপনি আহ, বাইরের দেশে দেখেন, আপনারাও ফেসবুক এখন যেহেতু সবকিছু ওপেন, আপনারাও দেখবেন বাইরের দেশে বিশেষ করে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট গুলিতে কোন দিকে ফান্ড যাচ্ছে। ফান্ড যেসব দিকে যাচ্ছে সেই সব জায়গাগুলিতে এখন থেকেই আস্তে আস্তে নিজকে প্রিপেয়ার করে ফেলেন। তাইলে যেটা সুবিধা হবে, আপনারা মানে ওইসব জায়গাগুলিতে কাজ করতে পাস করার পরেই আহ, বাইরে থেকে আমি রিকোয়েস্ট করব সবাইকেই, মানে একটা ডিগ্রি বাইরে থেকে করতে হয়। লাইফে তিনটা ডিগ্রি আছে, একটা বিএসসি, একটা হলো এমএসসি, আর একটা হলো পিএইচডি। এই তিনটা ডিগ্রির একটা ডিগ্রি বাইরে থেকে করবেন। তাতে কি হবে, আপনি যে দেশের লেখাপড়া করেছেন আর বাইরের লেখাপড়া করছে দুটোর মধ্যে একটা সমবায় করতে পারবেন। তখন বুঝবেন আপনার কোন জায়গায় ল্যাকিং আছে, কোন জায়গায় আপনি ওদের চেয়েও বেশি আগে থেকেই জেনে ফেলছেন। বাইরের দেশে কিন্তু ছেলে পেলে আপনারা যা আন্ডার গ্রাজুয়েটে জানেন, বাইরের দেশের লোকজন আন্ডার গ্রাজুয়েটে এর ধারের কাছে কিছু জানে না। তার আগে স্যার আরো কম জানে।
হ্যাঁ, আন্ডার গ্রাজুয়েটে অনেক কম জানে, কিন্তু ওরা পরে মাস্টার্স লেভেলে এবং পিএইচডি লেভেলে গিয়ে ওরা কিন্তু নিজেদেরকে ওই একটা বিষয়ে ওস্তাদ বানায় ফেলে। ওদের আন্ডার গ্রাজুয়েটে আমাদের দেশের মতো এত বেশি চাপ নাই, কিন্তু মাস্টার্স এবং ইয়ার লেভেলে আপনাকে একদম ভিতরে ঢুকতেই হবে, আপনি সারফেসে জানবেন এটা হবে না। স্যার এবং কয়েকদিন আগে একটা টিচাররা কিন্তু বাইরের দেশে মাস্টার্স এবং পিএইচডি তে খুব বেশি হেল্প করে না, আপনাকে গাইডলাইন দিয়ে দিবে কিন্তু আপনাকে খাওয়ায় দিবে না। কিন্তু স্যার কয়েকদিন আগে একটা নিউজ দেখলাম, আমাদের ঢাকা ইউনিভার্সিটির আন্ডার গ্রাজুয়েট সার্টিফিকেট কে কোন জানি একটা দেশ স্যার মানে ফাউন্ডেশন হিসেবে কাউন্ট করে, এমন কেন স্যার? না না, এগুলি তো ধরেন এগুলি তো ভাগ করা আছে। আবার অনেক দেশে কাউন্টও করে, কিন্তু যেটা হয়েছে ডিপার্টমেন্ট টু ডিপার্টমেন্ট পার্থক্য আছে। ও আচ্ছা ডিপার্টমেন্ট আচ্ছা। টু ডিপার্টমেন্ট পার্থক্য আছে এই কারণে যে আমাদের কিছু কিছু ইউনিভার্সিটি মানে ঢাকা ইউনিভার্সিটি বলেন ইয়াতে, ওইখানে আন্ডার গ্রাজুয়েটের যে সিলেবাসটা আছে ওইটা ওদের দেশের কাছে মনে হয়েছে যে না, এটা পারফেক্ট না, সেই জন্য। কিন্তু আবার অনেকের সিলেবাস আছে ওদের কাছে পারফেক্ট মনে হয়। জি স্যার। এটা দৃষ্টিভঙ্গির দৃষ্টিভঙ্গি বলবো না, এটা সিলেবাসের অংশগ্রহণের সিলেবাসের মধ্যে কি কন্টেইন আছে সেটার উপরে নির্ভর করে। স্যার ইউনিভার্সিটি গুলোর সিলেবাস ওয়ার্ল্ড ওয়াইড প্রায় কাছাকাছি থাকে না সাধারণত? না, ওইটা তো হচ্ছে সেই দেশের যেমন এখন যে ওবি বেস লেখাপড়া, ওবি বেস হচ্ছে সেই দেশের ডিমান্ডের উপরে ভিত্তি করে ওরা সিলেবাস তৈরি করে। তারপরে যেমন আপনাদেরকে বলি, আপনারা কত ক্রেডিট পড়েন? 160 ক্রেডিট। 162। জি স্যার। ওই তো 160 ক্রেডিট। জি স্যার। বাইরের দেশে 120 ক্রেডিটে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি দেওয়া হয়। হুম। তো তাইলে এই 40 ক্রেডিট ফারাক রয়ে গেল না? জি স্যার। কিন্তু মাস্টার্স লেভেলে বাইরের দেশে যত ক্রেডিট আমাদের দেশেও মাস্টার্স সেম ক্রেডিট, কিন্তু আমাদের দেশের মাস্টার্স মানে আহ, এটা প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড না, ওদের দেশে মাস্টার্স পুরো প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড। আপনাকে পুরো একটা ইন্ডাস্ট্রির মধ্যে ঢেলা দিয়ে কিছু দুই একটা কোর্স করেই ইন্ডাস্ট্রির মধ্যে দিয়ে দিবে, ওইখানে আপনি ওই ইন্ডাস্ট্রি আপনাকে পাস ফেল ঠিক করে দিবে। আপনি ওদের কি প্রবলেম সলভ করতে পারতেছেন কি করতে পারতেছেন না তার উপরে ভিত্তি করেই আপনার ডিগ্রি হবে। তো আপনি ওখানেই তো মানুষ হয়ে যাবেন। জি স্যার। আর আমাদেরটা মাস্টার্স বা পিএইচডি কি প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড না। আমরা এমন, এই যে আমাদের অনেক সময় পত্রিকায় দেখবেন যে র্যাঙ্কিং এ আমরা একটু আগাইছি একটু পড়াইছি এইসব লেখা হয়। আমাদের দেশের একটা পিএইচডি ডিগ্রিও একটা মাস্টার্স ডিগ্রিও প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড না। মানে কি, আমাদের দেশের যে প্রবলেম, মাটি ধরেন রাস্তা তৈরি করতেছেন, রাস্তা সাবসিডেন্স হয়ে যাচ্ছে, এই প্রবলেম কেন সাবসিডেন্স হচ্ছে এই প্রবলেমটা সলভ করেই না। এটা সলভ না করার ফলে বাংলাদেশে অনেক রাস্তায় দেখবেন যে 2 দিন পরে ডাইবা যাইতেছে, ইয়া করতেছে। তো আমরা আমাদের প্রবলেম ওরিয়েন্টেড কোনো মাস্টার ডিগ্রি বা পিএইচডি ডিগ্রির থিসিস নাই। আমরা কি করি, হাইপোথেটিক্যাল একটা প্রবলেম নিয়ে প্রবলেম সলভ করি। ওই প্রবলেম কোনো মানুষেরই উপকার দেয় না, কোনো দেশেরও কোনো উপকার দেয় না। ওদের যেটা যতক্ষণ পর্যন্ত আপনি ওদের দেশে যে ইন্ডাস্ট্রির সাথে আপনাকে ইনকর্পোরেট করে দিবে, বা যে ইন্ডাস্ট্রি আপনাকে মাস্টার্স এর টাকা দিচ্ছে তাদের প্রবলেম সলভ না হবে, তখন পর্যন্ত আপনি ডিগ্রি পাবেন না। জি স্যার, এখন বুঝছি আমাদের ডিফারেন্সটা কোথায়। আমাদের ডিফারেন্স হচ্ছে হাইপোথেটিক্যাল একটা কাজ নিয়ে নিয়ে ওটা সলভ করি। হাইপোথেটিক্যাল কাজ তো তার জন্য সলভ করতেছেন, এবং এটা যে
আপনি যেটা সলিউশন দিচ্ছেন ওটাও তো হাইপোথেটিক্যাল। হুম। তো হাইপোথেটিক্যাল হলে ওটা কি আসলে মানুষের উপকারে আসবে কি আসবে না, সেটা কে গ্যারান্টি দিবে? আর কিন্তু বাইরের দেশে হচ্ছে আপনাকে তো চাক্ষুষ প্রমাণ করে দিতে হবে যে ওদের উপকার হয়েছে। জি স্যার, ক্লিয়ার। এই জায়গায় প্রবলেম। এই জন্য রিকোয়েস্ট করব, একটা ডিগ্রি অ্যাটলিস্ট বাইরে থেকে করবেন। এটা আমার রিকোয়েস্ট। ওকে, জি স্যার, ট্রাই করবো ইনশাল্লাহ। ঠিক আছে। ওকে।